যারা সানি লিওনের মতো ভিডিও দেখতে চাও কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সানি লিওন মাফিয়া আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করি আপনারা খুলিতন মাফিয়াগিরি তারেক রহমান করে। শেখ হাসিনা রাতে ঘুমায় না, রাত 2টাও ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া যাবে। বাংলাদেশের বুকের উপর যে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি হলো দেশ বিক্রির চুক্তি। ভারতীয় লোকসভার বা ভারতের যে সংসদ, সেই সংসদের অধিবেশন চলছে এবং সেই সংসদকে কেন্দ্র করে ফ্লোরে অর্থাৎ লোকসভার ভিতরে সরকারি দল নরেন্দ্র মোদীর বিজেপির সদস্যগণ আর বিরোধী দল বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সদস্যগণ এবং তাদের জোটের শরিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেই টকশোতেই যেন মারামারি লাগার কাণ্ড হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, হয়তো ভিডিও শুরুতেই কিছুটা অংশ বিশেষ আপনারা দেখেছেন, যেখানে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের একজন নেত্রী যেখানে লাইভ টকশোতে আলোচনা করতেছিল। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম বা বলতে পারেন তাকে নিয়ে সমালোচনা করতেছিল বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের যে রেল লাইন বা ট্রেন চলাচলের বিষয়টি নিয়ে অবশেষে নূর বাহিনী বা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে উদ্দেশ্য করে। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে থাকেন, ঠিকমতো ঘুমাতে পারেন না। কেন কথাটি বলেছেন ওবায়দুল কাদের, তার মুখ থেকে শুনলেই হয়তো বুঝতে পারবেন। সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁপিয়ে তুলেছে বা তার ঘুম হারাম করে দিয়েছে রাহুল গান্ধী। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। তো মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়তো বিস্তারিত। প্রথমে শিরোনামগুলো শুনেই হয়তো বুঝতে পেরেছেন কি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। চলুন একটা লাইভ দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সানি লিওন মাফিয়া আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করি আপনারা খুলিতন মাফিয়াগিরি তারেক রহমান করে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন, 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে। কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন 38 মে 2018, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা। ntvbd.com, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। 30 মে 2018। আগের লাইনগুলি পড়েন। আমি শুধু একটা লাইন বলেছি, গ্লাসে অর্ধেক পানির মতো কথা বলেন। তাহলে ওনার পুরো বিবৃতি পড়ি। ওকে ফাইন, চলেন ওই সময় যদি থাকে চলেন আসেন পুরো বিবৃতি পড়ি। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আরো শুনবেন, বলবো খুবই বিনীতভাবে বলবো, দলের নেত্রী বক্তব্য জানেনি না। প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগলে, যদি খারাপ লাগতো সেটা আপনার বাবার লাগতে পারতো, বা আপনার বাবার জন্য আপনার বাবা বঙ্গবন্ধুর জন্য আপনার বাবার খারাপ লাগতো। আপনি তো প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগবে না। প্রধানমন্ত্রী সমালোচনা করবেন, আবার আপনি সংসদে যোগ দিয়ে গাড়ি বাড়ির জন্য না, প্রধানমন্ত্রী সমালোচনা করবেন। না, আপনি আমার কথা শুনবেন। প্রধানমন্ত্রী সমালোচনা করবেন মানে মাফিয়া, আবার সেই মাফিয়া সরকারের কাছে উনি অ্যাপ্লিকেশন নেবেন, গাড়ি নেবেন, সেটা কেন আপনি কি করে জানেন? মাফিয়াগিরি তারেক রহমান করে। সময় কেন শেখ হাসিনা রাতে ঘুমায় না, রাত 2টাও ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া যাবে। তিনি মানুষকে নিয়ে ভাবে, রাত জেগে জেগে মানুষকে নিয়ে ভাবে, মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এই নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে। তাকে ভুল বুঝবেন না, একটু ধৈর্য ধরুন। সর্বাত্মক চেষ্টা চলছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট
7,97,000 কোটি টাকার বাজেট তিনি করেছেন। ঠিক আছে, এত বড় বাজেট আর হয়নি। এই বাজেটটা করা হয়েছে গরিব মানুষ যাতে স্বস্তিতে দিন যাপন করতে পারে। সামাজিক সুরক্ষা বেষ্টনী বাড়িয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা বেষ্টনী। আর একটা ব্যাপার বলে যায়, আপনাদের অনেকের মনে কষ্ট আছে। নিম্ন আয়ের মানুষ আজকে বাজারে গেলে তাদের কষ্ট হয়। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, ইনফ্লেশন, মূল্যস্ফীতি বেড়ে গেছে। এর মধ্যে বাপের বেটি শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট 7,97,000 কোটি টাকার বাজেট তিনি করেছেন। ঠিক আছে, এত বড় বাজেট আর হয়নি। এই বাজেটটা করা হয়েছে গরিব মানুষ যাতে স্বস্তিতে দিন যাপন করতে পারে। সামাজিক সুরক্ষা বেষ্টনী বাড়িয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা বেষ্টনী। জিনিসের দাম সর্বাত্মক চেষ্টা, শেখ হাসিনার হাতে ঘুমায় না। রাত 2টাও ফোন করলে শেখ হাসিনাকে পাওয়া যাবে। তিনি মানুষকে নিয়ে ভাবে, রাত জেগে জেগে মানুষকে নিয়ে ভাবে। মানুষের কষ্ট কিভাবে দূর করা যায় এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে। বাংলাদেশের বুকের উপর যে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি হলো দেশ বিক্রির চুক্তি। অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও করে বসতে হবে। আওয়ামী লীগ যে বিষয় 41 হাজারিয়েছে, এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাপ দিয়ে বলেছে, তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। 30 লক্ষ শহীদ পাবে, বুকের কাটা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল গণ অধিকার পরিষদের তরুণ নেতৃবৃন্দ। প্রয়োজনে শহীদ হবে, তবু বাংলাদেশকে মোদির হাতে তুলে দিবে না। শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে, অথচ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কোথায় দেশ বিক্রি করলাম। আপনি যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে, আর আপনি বলেন আপনি দেশ দেন নাই, বিক্রি করেন নাই। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায়, কলকাতা থেকে বাংলাদেশে আসে, কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি কি মেনে নেওয়া যায় বন্ধুগণ? এটি হলো দেশ বিক্রির চুক্তি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও করে বসতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে। আমরা যখন 28 অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক, যখন বড় দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না, তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল, হাসিনা মোদির নির্বাচন মানবে না রে জনগণ। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানে ঢাকার রাজপথ উত্তোলিত হয়েছিল, এই স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল। আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কোন একটি দল বলতে পারে নাই হাসিনা মোদির নির্বাচন। আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি। আমরা তরুণ হতে জানি, আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা বলতে পারি আগামী 10 বছর পরে আওয়ামী লীগ কি করতে চায়। আওয়ামী লীগ যে বিষয় 41 হাজারিয়েছে, এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই। কারণ
এই যে 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতায় হয়েছে। বন্ধুগণ, ভারতীয় লোকসভার বা ভারতের যে সংসদ, সেই সংসদের অধিবেশন চলছে এবং সেই সংসদকে কেন্দ্র করে ফ্লোরে অর্থাৎ লোকসভার ভিতরে সরকারি দল নরেন্দ্র মোদীর বিজেপির সদস্যগণ আর বিরোধী দল বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সদস্যগণ এবং তাদের জোটের শরিকরা যেভাবে বিতর্ক করছেন, যেভাবে রেসপন্ড করছেন, সে দৃশ্য দেখে যে কোনো গণতান্ত্রিক মনা মানুষ তারা আনন্দে উদ্বেলিত হবেন। এবং যেভাবে ইন্ডিয়ান ডেমোক্রেসি, গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি বিকশিত হচ্ছে, ব্যক্তিগতভাবে হয়তো মোদী সাহেবের খারাপ লাগছে, বিজেপির খারাপ লাগছে, কিন্তু যেভাবে বিকশিত হচ্ছে ওই দৃশ্য দেখার পর সাধারণ যারা গণতন্ত্রকামী মানুষ তারা সারা দুনিয়ার যারা স্বৈরাচার রয়েছেন, সেই স্বৈরাচার তাদের ছেলে সন্তান, সেই স্বৈরাচার তাদের পোষা কুকুর, সেই স্বৈরাচার তাদের তাবেদার দালাল ফড়িয়া, সেই স্বৈরাচার তার যে আন্ডা বাচ্চা ডিম, এদের প্রতি লানত প্রদর্শন করছে, থুথু নিক্ষেপ করছে, ঘৃণা প্রদর্শন করছে। এর কারণ হলো মানুষ তার শ্রেষ্ঠতম সম্পদ সেটি হলো কালাম, মানে এই মুখের জবান। এবং এটা যে মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটি সূরা আর রহমানে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে কালাম অর্থাৎ মানুষের ভাষা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে বুঝেন মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ কোরআন তৈরি করেছেন। আর রহমান পরম করুণাময় সে আল্লাহ, দয়াময়। আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে তৈরি করেছেন এবং মানুষের মুখে বায়ান দিয়েছেন, জবান। তাহলে মানুষের সৃষ্টি পবিত্র কালামে পাক, আল্লাহ রহমান নামের সত্তা, এবং এই যে বায়ান, কথা বলার ক্ষমতা, এটি এই মাখলুকাতে, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে অর্থাৎ মানুষের এই বায়ানকে, জবানকে যখন কেউ মিথ্যা হিসেবে ট্রিট করে, অর্থাৎ সে মিথ্যা কথা বলে, এই জবানে যখন কেউ তালা লাগানোর চেষ্টা করে, কেউ যখন এই জবানকে ভয় দেখায় এবং আরও অনেক কিছু করে, তখন সেই লোকের প্রতি আল্লাহ তার ফেরেশতা এবং তার সমস্ত মাখলুকাত সৃষ্টির অভিসম্পাদ বর্ষিত হতে থাকে, নিন্দিত হতে থাকে এবং ঘৃণিত হতে থাকে। আর যখন গণতন্ত্র থাকে তখন সেখানে এই যে মানুষের বায়ান, এই বায়ান থেকে গান হয়, এই বয়ান থেকে কবিতা হয়, এই বয়ান থেকে রাজনীতি হয়, এই বয়ান থেকে গেটিসবার্গ বক্তৃতা হয়, এবং এই বয়ান থেকে যদি বলেন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ হয়। কিন্তু এখন বাংলাদেশে যে অবস্থা চলছে, বঙ্গবন্ধুকে শত চেষ্টা করলেও তিনি ওইরকম একটা ভাষণ দিতে এখন পারতেন না। যাই হোক, ভারত নিয়ে আলোচনা করছে, ভারতের লোকসভা নির্বাচন চলছে এবং এখানে বিরোধী পক্ষ জনগণের ভোটে একটা সম্মানজনক অবস্থায় এসছে। আর নরেন্দ্র মোদী এবং তার যারা লোকজন দুর্বলতম অবস্থায় এখানে পৌঁছে গেছেন এবং যে কোনো সময় নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটতে পারে। এবং এটির যে প্রথম নমুনা আজকের সংসদে আমি দেখলাম, আজকে বা ওই আগের রাহুল গান্ধী বক্তব্য দিচ্ছিলেন এবং তার বক্তব্যের যে চৌম্বক অংশগুলো সেটা ক্লিপ করে এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল। এবং রাহুল গান্ধীর সঙ্গে সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদী কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন, বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি যেভাবে রিফিউজ হয়েছেন এবং লোকজন যাকে যেভাবে অপমান করে বসিয়ে দিয়েছে এবং যেভাবে তিনি আর হাত ঝুলিয়ে কথা বলতে পারেননি, এটি আমাদের জন্য একটি শিক্ষা। তো রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে যে কথাগুলো বলেছেন যে আপনি হিন্দু নন, হিন্দু ধর্মের যে প্রথম বৈশিষ্ট্য কাউকে ভয় দেখাবে না এবং নিজে ভয় পাবে না, অহিংসা পরম ধর্ম হিন্দুদের, এবং অহিংসাকে মানে বিস্তৃত করার জন্য এবং হিংসাকে দূরে রাখার জন্য এই যে ভারতবর্ষের হাজার হাজার বছরের হিন্দুত্ববাদের যারা মহানায়ক তারা এই জিনিসগুলো প্রচার করেছেন। এই কথাগুলো জনাব রাহুল গান্ধী এত সাবলীলভাবে, এত চমৎকারভাবে, এত প্রাণবন্তভাবে তথ্য প্রমাণ এবং ছবি সহ যেভাবে পার্লামেন্টে তুলে ধরেছেন, একটা সাধারণ টি শার্ট পরে, একটা সাধারণ প্যান্ট পরে তিনি দাঁড়িয়ে যেভাবে বলেছেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিসের নায়ক, কিসের মহানায়ক। এই যেন কিংবদন্তির মহাপুরুষ, যাকে কয়দিন আগে পাপ্পু বলে ডাকাডাকি করা হতো, ঠাট্টা মস্করা করা হতো এবং উঠে গেছে, তার যে এই ভয়ঙ্কর রূপ, গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর রূপ, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভয়ঙ্কর রূপ, এই রূপ দেখে
যারা বিজেপির যারা লোকজন আছে নির্বাক চুপচাপ থেকেছেন, কথা বলেছেন, তারপরে আবার বসে পড়েছেন। তিনি নরেন্দ্র মোদীকে যে ভাষায় কটাক্ষ করেছেন অসাধারণ লালিত্য দিয়ে, তিনি বলেছেন যে ভগবানের সঙ্গে তো তার সরাসরি যোগাযোগ হয়। স্পিকার স্যার, এটা আমি বলছি না, এটা নরেন্দ্র মোদীর বক্তব্য কথা। ভগবানের সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন। এবং এই যে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ, তার অতি মানবিকতা, অতি মানবীয়তা, এরপর তার অতি ক্ষমতা, এই সমস্ত যে মিথ তিনি এবং তার লোকজন তৈরি করেছিলেন, আজকের এই সংসদে বা আমি যে বক্তব্যটি দেখছিলাম সেই সংসদের বক্তব্যে রাহুল গান্ধী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন।